আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অভিজিৎ হত্যায় দণ্ডিত জিয়া বাংলাদেশে নেই, যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার নজির নেই বলছেন আইনমন্ত্রী, খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আওয়ামী লীগের আহ্বান, চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত বললেন ফখরুল। ইংরেজি নববর্ষে বাইরে উৎসব নয়, ওমিক্রন ঠেকাতে সবাইকে বুস্টার ডোজ, অ্যাপস হালনাগাদের কাজ চলছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: 50 বছরের শিক্ষায় অর্জন, প্রাথমিকের শতভাগ ভর্তি, আশা জাগাচ্ছে নতুন কারিকুলাম। লেখক অভিজিৎ রায়ের পলাতক খুনি বরখাস্ত মেজর জিয়া বাংলাদেশে নেই, তাকে ধরতে সরকার চেষ্টা করে যাচ্ছে। অভিজিতের খুনিদের সন্ধান জানতে 50,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের উপর কোনো চাপ নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2015 সালের 26শে ফেব্রুয়ারি 21-এর বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় মুক্তমনা ব্লগের সম্পাদক ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন অভিজিৎ। ঘাতকদের তথ্য চেয়ে ওই দিনই পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। একই বছর ফেব্রুয়ারি মাসে রায় হয় অভিজিৎ হত্যার। এতে 6 আসামির মধ্যে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক, মোজাম্মেল হোসাইন, আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান, আকরাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর আসামি ফারাবিকে দেওয়া হয় যাবজ্জীবন। এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে ঘাতক জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। এদের তথ্য দিলে $50,000 বা 42 কোটি 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের রিওয়ার্ড ফর জাস্টিস কার্যালয় দ্বিতীয় দফায় সোমবার আবার এই ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই দুই পলাতক অপরাধী বাংলাদেশে নেই। এখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি। আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আসেন। এছাড়া এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পুরস্কার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। কোথায় কোন দেশে আছে উই ডোন্ট নো। তো এখন যদি এর কারণে ওদের ধরা সম্ভব হয়, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। বাট আমাদের সরকারিভাবে আমাদের উপরে তারা কোনো ধরনের এই বিশেষ কিছু করে নেই। বাট দে আর ডুইং দেয়ার জব। তবে র্যাবের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই কোনো দেশ উন্নতি করতে থাকে তার চাপ ও শত্রু দুই বাড়ে। বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তো এরা এটা পছন্দ করেন না, এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ঠিক মতো তারা দেন না, মিথ্যা তথ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে করা আবেদনের ওপর খুব শিগগিরই মন্ত্রণালয় অভিমত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীতে মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনকে অবিচল থাকতে হবে। এ সময় মানবাধিকার বৃত্তি অনলাইন কোর্সের উদ্বোধন করা হয়। পরে খালেদা জিয়ার আবেদনটি নিষ্পত্তিতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্ট থেকে বিএনপি সমর্থিত 15 জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কোথাও আইনি কোনো সমর্থন আছে কিনা সেটা দেখা হচ্ছে। এক্ষেত্রে মানবিক হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারকে আইনি পদক্ষেপ নিতে হয়। সর্বোপরি
বিএনপি সমর্থিত 15 জন আইনজীবী এসেছিলেন, কোনো আদালতই তারা যে বক্তব্য দিয়েছেন সেটা সাপোর্ট করেননি। শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ, এবং তার মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটা অভিব্যক্তি হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারার, যে তার দণ্ড স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বলেছেন, দেশে ও জাতির প্রতি দায়িত্বশীল হলে সংলাপে অংশ নেওয়া উচিত। দীপু শিকদারের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে গ্রামীণ ব্যাংকে অনুষ্ঠান। এতে যোগ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। বিএনপিও এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতির কাছে তাদের মতামত তুলে ধরতে পারে। শপথ নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট হিসাবে সেদিন থেকে তিনি নিরপেক্ষ মানুষ। তিনি আলোচনার কথা বলেছেন, বিএনপি তার সাথে আলোচনায় যাবে না। আপনারা দায়িত্বশীল হলে, আপনাদের দেশ ও জাতির প্রতি কর্তব্যপরায়ণ হন, তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা প্রেসিডেন্টের মাননীয় রাষ্ট্রপতির সাথে যাবেন, কথা বলবেন, তাকে সঠিক সুপারিশ দিবেন, আপনাদের যে চিন্তা ভাবনা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সেগুলো তুলে ধরবেন। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী শীর্ষক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও নতুন কমিশন গঠনের রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে পরামর্শ ও প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। মিরপুর সেনপাড়ায় বড়দিনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অভিযোগ করে বলেন, বিদেশ থেকে ভুল আর মিথ্যা তথ্য দিয়ে দেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চিঠি পেলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির পক্ষ থেকে আমরা এখনো আপনার কোনো চিঠি পাইনি রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু এই সিদ্ধান্ত এই সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি, শুধু আমরা সেই সিদ্ধান্ত ওইভাবে আমরা এখনো নেইনি। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে বড়দিন ও ইংরেজি নববর্ষের আয়োজন সীমিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ মহাপরিদর্শকের দপ্তর, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রন সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন 25 ডিসেম্বর। এর এক সপ্তাহ পরেই 31 ডিসেম্বর ইংরেজি বর্ষবরণ। এই সময়ে বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ অবস্থায় বিশ্বজুড়েই সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, জনসমাবেশ সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে উদযাপন করা হচ্ছে। বাংলাদেশেও সে নিয়ম মানতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের চিঠিতে পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। চিঠিতে প্রকাশ্যে সভা, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন সীমিত করতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সংক্রমণ কমেছে, এই অবস্থা ধরে রাখতে হবে, তবে সবাই স্বাস্থ্যবিধি না মানায় হতাশা জানান তিনি। অনেকগুলো দেশ লকডাউন দিয়ে ফেলছে, তা আমরা তো আমাদের দেশে লকডাউন চাচ্ছি না, তো সেই জন্যে আমাদেরকে কাজ করতে হবে। কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, কেউ মাস্ক পরছে না, বিয়ে শাদী হচ্ছে, একটা লোক মাস্ক পরছে না, তাহলে তো সংক্রমণ বৃদ্ধির চান্স তো রয়েছে। সবাই যাতে বুস্টার ডোজ পান সেজন্য সুরক্ষা অ্যাপ হালনাগাদ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। যে সমস্ত কার্যক্রম দ্বারা ওমিক্রনকে ঠেকানো যাবে আমরা সেই দিকে মনোযোগী বেশি। এখন যে হাসপাতালে বেশি সংখ্যক রোগী আসে
তাদের জিনোম সিকোয়েন্সিংও করা হচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কাজে সেই দিকে দেশে করোনা টিকার মজুদ 4.5 কোটি ডোজ। এই মাসে আসছে আরও 6,55,00,000। আর নতুন বছরের প্রথম প্রান্তিকে পাওয়া যাবে আরও 9 কোটি টিকা। তাই এপ্রিলের মধ্যে 70% মানুষকে টিকার আওতায় আনা কঠিন হবে না বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। চলবে বুস্টার ডোজও। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় প্রাণহানি ও আক্রান্তের দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় এখনও ভালো অবস্থানে বাংলাদেশ। বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হওয়ায় এমন স্বস্তি বলছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে দেশের 70% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রায় 12 কোটি মানুষকে আনা হবে টিকার আওতায়। এপ্রিলের মধ্যে এ লক্ষ্য পূরণে 13 কোটি ডোজ টিকার প্রয়োজন। মজুদ আছে 4,63,00,000 ডোজ। তবে যথাসময়ে প্রয়োজনীয় টিকা দেশে আসবে বলে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসেম্বর নাগাদ সম্ভাব্য প্রাপ্তি ডোজ আরও 6,55,00,000। 2022 সালে আমরা প্রথম কোয়ার্টারের মধ্যে আরও 9 কোটি ডোজ আমরা পাব এবং 31 মার্চ নাগাদ মজুদের পরিমাণ ও সম্ভাব্য প্রাপ্য ওয়েস্টেজ সহ 16,85,00,000। এদিকে বিশ্বজুড়ে নতুন উদ্বেগের নাম ওমিক্রন ভেরিয়েন্ট। ডেল্টার চেয়ে দ্রুতগতির ভেরিয়েন্টটি এরই মধ্যে বাংলাদেশ সহ 90টিরও বেশি দেশে ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার ডোজ কার্যক্রমও জোরদার করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন বিশ্বে অনেক দেশে ছড়িয়ে গেছে। আমরা আমাদের দেশকে নিরাপদ রাখতে চাই এবং যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে পরে মৃত্যুর হার বেড়ে যাবে। ওমিক্রন দেশে ছড়ায় এবং তখন তো ডাক্তার নার্সদের প্রয়োজন অনেক বেশি হবে, কারণ তাদেরকেও আমাদের সুস্থ রাখতে হবে। আমাদের সকলকেই সুস্থ রাখার পরিকল্পনা রয়েছে। ওমিক্রন মোকাবেলায় বিভিন্ন বন্দরে সতর্কতা বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ভূ রাজনৈতিক বাস্তবতা থেকেই পুরো বিশ্বের দৃষ্টি রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর ফেরানো জরুরি। তা না হলে কোনো দিনই নিজ ভূমে ফিরতে পারবে না তারা। রোহিঙ্গা সংকট ও উত্তরণ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন গবেষক ও বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশে। সীমান্ত উন্মুক্ত করে বাংলাদেশ মানবতা ও উদারতা দেখিয়েছে মাত্র, কিন্তু এদের দায়ভার একার বাংলাদেশের নয়। চেষ্টা অনেক হয়েছে, তবু গেল 5 বছরে একজন মানুষকেও ফেরত নেয়নি মিয়ানমার। এটাও বাস্তবতা। রাখাইনে পরিত্যক্ত জমিতে চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাণিজ্যিক বিনিয়োগও থেমে নেই। এমনকি অস্ত্র আমদানি করছে মিয়ানমারের সামরিক শাসকেরা। এমন চিত্র যখন বিরাজমান, তখন নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্ষণ সুদূর পরাহত মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ মিয়ানমার 2 প্রতিবেশী রাষ্ট্র। পরামর্শ এলো নিজেদের সমস্যা নিজেদের মধ্যে সমাধান আগে জরুরি, অন্য কেউ করবে না। So I think this is the time when the international community needs to re-energize itself and work in a way these people can go back to a peaceful country where they have respect and identity. হতাশার কথা হলো উন্নত বিশ্বের কারো এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। নির্যাতিত মানুষগুলোর নিজেদের কণ্ঠস্বর যেভাবে উঠে আসা দরকার ছিল সেভাবে আসেনি। Apart from the humanitarian assistance, what is required is the international diplomacy to resolve the crisis. Government circular is already given the instruction that Rohingyas lease, that is land, gradually will be uprooted. No renewal will be taken place. রক্তপাত থেমে নেই রাখাইনে। গণহত্যা ও রক্তপাত এখনই থামাতে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও চাপ দরকার। আবার বাংলাদেশও এই প্রত্যাবর্ষণে কতটা প্রস্তুত এ নিয়েও প্রশ্ন তোলা হয় সেমিনারে। My question is Bangladesh ready to take this opportunity? And this is not going to be straight away G2G discussion. The government of Bangladesh has been extremely generous about, and I think we are basically supporting Bangladesh government's leadership and under their leadership and their work. রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কখনোই মিয়ানমার তা না করেনি, আবার কখনো কথাও রাখেনি। এই দ্বিচারিতা প্রত্যাবর্ষণের প্রধান বাধা। মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা, পরাশক্তিদের বাণিজ্য ও অস্ত্র ব্যবসা নিয়েও প্রশ্ন তুলেন পররাষ্ট্রমন্ত্রী। Maybe it is time for them to wake up and stop investing in Myanmar.
I would appeal to development partners. They should not go along with business as usual. They should put, real economic sanction on the military government of Myanmar. প্রত্যাবর্ষণের পরিবেশ তৈরিতে মিয়ানমার, চীন, রাশিয়া, ভারতসহ পরাশক্তিদের সমন্বয়ে সামরিক পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। In order to protect the Rohingya, we started developing fencing. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শিক্ষায় উল্লেখযোগ্য অর্জন হয়েছে বাংলাদেশে। বছর শুরুর প্রথম দিনের নতুন বই, প্রাথমিকের শতভাগ ভর্তি আর আশাতীত কারিকুলাম নতুন আশা জাগিয়েছে। বাংলাদেশের 50-এ বদলে যাওয়া শিক্ষার অতীত বর্তমান তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। ব্যাপারটি অনুধাবন করেই স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 37,672টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেন। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী 6টি শিক্ষা কমিশন করে। পাকিস্তানি শোষক সরকারের দীর্ঘ 23 বছরে সবগুলো কমিশনই ব্যর্থ হয়েছিল। ছিল না শিক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা। অথচ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠনের 7 মাসের মধ্যে কাজ শুরু করেছিল কুদরতে ক্ষুধা শিক্ষা কমিশন, যার মাধ্যমে বিজ্ঞানসম্মত শিক্ষানীতি প্রণয়নের চেষ্টা হয়েছিল। 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর শিক্ষায় নেমে আসে অন্ধকার। শিক্ষায় প্রগতির যে বীজ জাতির পিতা মনে ছিলেন, দীর্ঘ সংগ্রামের পর তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগী হন কন্যা শেখ হাসিনা। আমরা 2021 সালে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে বাংলাদেশ হবে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর ডিজিটাল বাংলাদেশ। 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়। 2019 সালে 2,736টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে শেখ হাসিনা সরকার। কাছাকাছি সময়ে 500-র বেশি স্কুল ও কলেজ সরকারি হয়। অব্যাহত রয়েছে শিক্ষা খাতে আওয়ামী লীগ সরকারের ক্রমবর্ধমান উন্নয়ন কাজ। 2008 সালে যেখানে সাক্ষরতার হার ছিল 51%, এখন তা প্রায় 75%। প্রাথমিকে ভর্তির হার এখন 100%। ক্লাস 6-এ ভর্তি হওয়ার আগেই কমেছে ঝরে পড়ার হার। চিরবঞ্চিত পথশিশু আর ক্ষুদ্র নৃগোষ্ঠীও যুক্ত হয়েছে শেখ হাসিনার শিক্ষা বাতায়নে। স্বাধীনতার পরপর যে সাক্ষরতার হার বাংলাদেশে 10% মতো ছিল, সেই সাক্ষরতার হার 5 দশকে 70% পৌঁছেছে। 5 বছর পর শিক্ষা খাতের বড় ধাক্কার নাম করোনা মহামারী। সেটিকে চ্যালেঞ্জ মেনে ঘাটতি পোষাতে বদ্ধপরিকর বর্তমান সরকার। আগে থেকেই শিক্ষা ক্ষেত্রে শিক্ষার মান নিয়ে যে প্রশ্ন ছিল, প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার সেই মান যে সংকটাপন্ন ছিল, সেটি এখন বলতে গেলে মহাবিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিই। নতুন কারিকুলামের শিক্ষার্থীদের মানোন্নয়নও বড় একটি চ্যালেঞ্জ। 2025 সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে। আমাদের প্রস্তুতি চলছে, প্রস্তুতি আছে। এই করোনার জন্য 4টি জায়গায় আমাদের অর্জনটা ঝুঁকিতে পড়বে। একটি হলো যে শিশু শ্রম বাড়তে পারে, দ্বিতীয় হলো বাল্যবিবাহের হার বাড়তে পারে, তৃতীয় হলো অপুষ্টির হার বাড়তে পারে, আর চতুর্থ যে লেখাপড়ার যে ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতিটা। এত সাফল্যের পরও শিক্ষা প্রসারে খামতি একেবারে কম নয়। শিক্ষাকে পুঁজি করে বাণিজ্য, বিজ্ঞানমুখী শিক্ষা নীতি চালু না হওয়া ও মানসম্পন্ন শিক্ষকের অভাব থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণেও আছে শঙ্কা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতির পর যা থাকবে। 195 যুদ্ধ অপরাধীর বিচার করেনি পাকিস্তান, ভঙ্গ করেছে সিমলা চুক্তির সবগুলো মূল শর্ত। ইউরোপে চাকরির নামে ভারতে নিয়ে মুক্তিপণের জন্য নির্যাতন, মানব পাচারকারী চক্রের 3 সদস্য আটক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
প্রতিশ্রুতি দিয়েও 195 জন যুদ্ধাপরাধীর বিচার করেনি পাকিস্তান। 1972 সালে করা সিমলা চুক্তি ভঙ্গ করে দেশটি ঘাতকের প্রশ্রয়দাতার পরিচয় দিচ্ছে। রিয়াদ সুমনের প্রতিবেদন। দেশ স্বাধীন হয়েছে 50 বছর। এই দীর্ঘ সময়ে পাকিস্তান তাদের অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করেনি, একইভাবে করেছে সিমলা চুক্তির শর্ত ভঙ্গ। কথা ছিল মহান মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালির উপর অত্যাচার ও গণহত্যার বিচার রাষ্ট্র হিসেবে পাকিস্তান অবশ্যই করবে। এ লক্ষ্যে 195 জন যুদ্ধ অপরাধী চিহ্নিত হয়েছিল, কিন্তু বিচার না করে গণহত্যার পক্ষে এখনও ঔদ্ধত্য দেখাচ্ছে পাকিস্তানিরা। গেল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, পাকিস্তান সিমলা চুক্তি ভঙ্গ করে বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। পাকিস্তানিরা ঘৃণ্যভাবে নির্লজ্জভাবে তারা সেই চুক্তি ভঙ্গ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানকে অবশ্যই সিমলা চুক্তির শর্ত বাস্তবায়ন করা উচিত। পাকিস্তান যদি সম্পর্ক ভালো করতে চান তাহলে 71-এর বিষয়টা আনা দরকার এবং যা কিছু করণীয় সেটা যদি তারা করতে পারে তাহলে আমাদের, যেহেতু আমরা সবসময় বলে এসেছি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতে না, সেই সমমর্যাদা এবং সমমানের সম্পর্ক হিসেবে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। পাকিস্তান বিচার না করলে বাংলাদেশের আন্তর্জাতিক আদালতেই চিহ্নিত অপরাধীদের বিচার হতে পারে, অভিমত ইতিহাসবিদদের। যুদ্ধাপরাধীর বিচার করতে পারে এই জন্যে যে ইসরায়েল তো জার্মানি ইহুদি যারা যুদ্ধাপরাধী তাদের খুঁজে খুঁজে নিয়ে এসে প্রাণদণ্ডে দণ্ডিত করছে, তা আমরা পারবো না। কারণ আমরা তো, ওরা তো বিচার একটা নামে প্রহসন করে, ওদের আইন নাই, আমাদের আইন আছে, আমরা প্রথম আইন করেছি। অনুপস্থিতিতে বিচার করে আমরা রায় দিতে পারি, রায়টা দেওয়াটাই আমাদের অত্যন্ত প্রয়োজন। সরকারের উচিত এই কাজটি অনতিবিলম্বে করা। পূর্বপুরুষদের ঘৃণ্য অপরাধের বিচার চেয়ে রাষ্ট্র পাকিস্তানকে নিজ দেশের মধ্যেই সমর্থন আদায় করা উচিত বলেও মনে করেন তারা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অস্ট্রেলিয়া ও ইউরোপে চাকরি দেওয়ার নামে ভারতে পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মিরপুর ও উত্তরা থেকে মল্লিক রেজাউল হক, বুলবুল আহমেদ ও নিরঞ্জন পালকে আটক করা হয়। চক্রটি কয়েক বছর ধরে মানব পাচারের সাথে জড়িত। তাদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, নকল ভিসা, আবেদনপত্র ও মানব পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। ঢাকা সহ বিভিন্ন এলাকায় আরও 7 জন চক্রের সাথে জড়িত বলে জানায় র্যাব। ইন্ডিয়াতে কলকাতায় এবং দিল্লিতে 2টি সেফ হাউজের কথা আমরা জানতে পেরেছি এবং আমরা কিছু নামও পেয়েছি। এই সেফ হাউসগুলোতে তাদেরকে রাখা হয় এবং টর্চার সেলে তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং খাবার দেওয়া হয় না। এবং এই ছবিগুলোতে তার ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় তার আত্মীয় স্বজনের কাছে। তখন তার আত্মীয় স্বজন বাধ্য হয়ে তাদের কাছে অতিরিক্ত টাকা আবার পরিশোধ করে। শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহনেওয়াজের আচরণ শিষ্টাচার বহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার, যা জনস্বার্থের পরিপন্থী। এ কারণে তাকে আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। ওই ঘটনায় সোমবার তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। গেল 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানের দায়িত্ব পালনের সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন মেয়র শাহানশাহ। দলের মধ্যে ভুইফোর ও অনুপ্রবেশকারীরা ঢুকে রাজত্ব করছে, এদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বরগুনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, দলের ভেতর অনুপ্রবেশকারীদের প্রবেশ স্বাধীনতা বিরোধী চক্র, জামায়াত, শিবির ও বিএনপির সুপরিকল্পিত নীল নকশা। এরা সংগঠনকে দুর্বল করে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন শেখ ফজলে শামস পরশ। তথাকথিত নেতৃবৃন্দের ব্যক্তি স্বার্থে দলের মধ্যে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে আমাদের
পরীক্ষিত দুঃসময়ের নেতাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বিএনপি, জামাত, শিবিরের নেতাকর্মীরা পুনর্বাসিত হচ্ছে এবং দলের ভিতর ঢুকে আমাদের চরম ক্ষতি সাধন করছে। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ। স্বাধীনতার পর শুরু করেন শিক্ষকতা। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে চলেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আব্দুস শহীদের কাছ থেকে যুদ্ধ দিনের কথা তুলে এনেছেন মানিক শিকদার। আমাদের স্বাধীনতার সত্তা সৃষ্টি করার জন্য আমাদের উদ্যোগ এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণ মানুষের জীবনের জীবদ্দশায় যদি কারো আসে, আমরা সেই প্রত্যাশা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 25শে মার্চের রাত্রিতে আমরা কিন্তু সরাসরি পাকিস্তানি পতাকা আমরা নিজের হাতে ছিঁড়ে আগুন ধরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের পাশেই ক্যান্টনমেন্ট ছিল বিধায় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় তৎকালীন ডক্টর AR মল্লিক আমাদেরকে বলছেন পরে চলে যাও। রণাঙ্গনে আমরা বিভিন্ন পর্যায়ে ভারতে আমি 4 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ হিসেবে কাজ করেছি। তখনকার সময় প্রাথমিকভাবে আমরা প্রথম ট্রেনিং নেই কৈলাসরে। ভারতীয় সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে আমরা ডিসেম্বর মাসের 3 তারিখে আমরা যখন ইন করি, তখন আমরা শমশেরনগর সরাসরি না প্রবেশ করে আমরা শমশেরনগরের উত্তর দিকে সেটা পতনুসারের বলে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের ভিতর দিয়ে টিলাগড় হয়ে আমরা ওইদিকে প্রবেশ করি। তখন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন শর্মা তার নেতৃত্বে বংশীবাজারে সম্মুখ যুদ্ধ হয়। আমাদের সামনে একটা গ্রেনেড চার্জ একটা টিম ছিল, সেই টিমটা গিয়ে গ্রেনেড চার্জ করে পাক আর্মি 2 জনকে এবং বর্ষভূত করে দেওয়া হয় এবং ক্যাপ্টেন শর্মার সেখানে সেদিন সে শহীদ হয় এবং তার লাশটা শেষে সেখান থেকে নিয়ে ভারতীয়রা পাঠিয়ে দেওয়া হয়। 5 তারিখ রাতের বেলা মুন্সিবাজার ছিলাম। 6 তারিখ আমাদের এলাকা মুক্ত হলো তাদের সাথে যুদ্ধের মাধ্যমে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত 15 পর্যন্ত আমরা কিন্তু এই মুন্সিবাজার অঞ্চলের আশেপাশে দেওড়াছড়া চা বাগান ওই এলাকায়ও আমাদের একটা অ্যাম্বুশ করা ক্যাম্প ছিল। আমার মনে আছে স্মৃতি তো অনেক কিছুই আছে। তখনকার সময় যতই বাহ্যিক আনন্দ আমাদেরকে অনুভূতির মধ্যে অনেক সময় ধাক্কা দিয়েছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধে যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, কখন স্বাধীনতা হবে এই চিন্তাটা সবসময় ছিল। এই যে বিজয় এর যে অর্জন, এটা তো সারা বাঙালি জাতির একটা বড় অর্জন এবং সেই দিন আমাদের মাথায় একটা জিনিস, বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা কিভাবে পাবো। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের দাপট, বিজেপির ভরাডুবি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। উত্তরের জেলাগুলোতে বাড়ছে শীতের তীব্রতা। হিলি সহ বিভিন্ন জেলায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। প্রতিদিন 60 থেকে 70 জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রংপুর অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে ঘন কুয়াশা। বিপাকে দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। শীত বস্ত্রের অভাবে দুর্ভোগী দিন কাটছে তাদের। রংপুর আবহাওয়া অফিস বলছে 2-3 দিনের মধ্যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে। এই ঠান্ডার মধ্যে বুকে ঠান্ডা লাগে, হাত পায়ে ঠান্ডা লাগে, সর্দি কাশ। এদিকে শীতের তীব্রতা বাড়ছে গাইবান্ধায়। বিকেল থেকে রাতভর থাকে ঘন কুয়াশা। কাজ করতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শীতের চাই এবার আরো বেশি বাতাস। আমাদের কেউ শীত বস্ত্র কেউ কিছু দিচ্ছেও না, আর এদিকে কেউ খোঁজ খবর করেও আসে। আর হিলিতে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বেড়েছে নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠান্ডার কারণে আমার শ্বাসকষ্ট হয়েছে বাবা। নিউমোনিয়া, সর্দি, কাশি এগুলোর জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা এই
হাসপাতাল আসতে হচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, খুব ঠান্ডা আবহাওয়া, এই জন্য হাসপাতাল ভর্তি হয়েছে, ডাক্তারে দেখতেছে। গরম কাপড় চোপড় ব্যবহার করবেন এবং শীত যেন না লাগে, ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন, তরল খাবার বেশি করে খাবেন। এদিকে চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা, সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। বাহারি ডিজাইন, বৈচিত্র্য আর নতুনত্বের জন্য টাঙ্গাইল শাড়ি ব্রিটিশ আমল থেকে খ্যাতি পেয়েছে। বংশ পরম্পরায় আজও এই শিল্প টিকিয়ে রেখেছেন তাঁতিরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নিত্য নতুন ডিজাইনের শাড়ি তৈরি হয় টাঙ্গাইলের এই তাঁতপল্লীতে। মসলিন জামদানি, তসর সিল্ক, দোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসি সহ নানা নামের মন কাড়া বাহারি টাঙ্গাইল শাড়ি। এই শাড়ির তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মসলিন শিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। পরে তারা টাঙ্গাইলের দেলদুয়ার, সন্তোষ ও ঘৃন্দা এলাকার জমিদারদের আমন্ত্রণে সেখানে যান এবং পরবর্তীতে পাথাইল ও কালীহাতিতে বসবাস শুরু করেন। সুন্দর আবহাওয়া দেখেই আমাদের যে পূর্ববর্তী যারা ছিলেন বংশধর, তারা এখানে অবস্থান করেন এবং এইখানে তাঁতের শাড়ি উৎপাদন করে বিশ্বের বাজারে রপ্তানিতে অংশগ্রহণ করে। শুরুতে তারা নকশাবিহীন কাপড় তৈরি করতেন। 1923-24 সালে তাঁতের কাপড়ে নকশা প্রবর্তন করা হয়। ঐতিহ্যবাহী এই শাড়ির নামকরণ হয়েছে টাঙ্গাইল জেলার নামেই। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা কিনতে আসেন শাড়ির রাজধানী খ্যাত পাথাইলে। দাম 300 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত। এ শাড়ি দেশের চাহিদা মিটিয়ে ভারত, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। কটন, হাফ সিল্ক, পিওর সিল্ক, মসলিন, এগুলোর মধ্যে আমরা সাধারণত বেশি কাজ করি। সারা বাংলাদেশে থেকে, যেমন নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, তারপর ঠাকুরগাঁ, বিভিন্ন এলাকা থেকে আমাদের এখান থেকে শাড়ি নেয় এবং ইন্ডিয়া থেকেও তারা বায়ার এসে আমাদের এখান থেকে শাড়ি নিয়ে যায়। যে কোনো উৎসব সামনে রেখে প্রায় 200 কোটি টাকার শাড়ি বেচা কেনা হয় টাঙ্গাইলের তাঁতপল্লীতে। রত্না সামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মৌলভীবাজারের বড়লেখায় চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা। হাজীগঞ্জ বাজারের হাবিব মার্কেটে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, বড়লেখা বণিক সমিতির সভাপতি হাজী আব্দুল হান্নান, ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোতাহের হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের মেয়েরা। আর আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবে ভারত। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সাফ ফুটবলে এখন পর্যন্ত অপরাজিত দল বাংলাদেশ। পয়েন্ট টেবিলেও সবাইকে টপকে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। এর আগে 2018 সালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 18 নারী ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য। গোটা টুর্নামেন্টে বাংলাদেশ যেভাবে খেলেছে সেই ধারাবাহিকতা থাকলে শিরোপা বাংলাদেশেরই হবে বলে মনে করেন অধিনায়ক মারিয়া মান্ডা। আমরা ম্যাচ বাই ম্যাচ উইন হয়েছি। আমরা যা আগে ভুল ত্রুটি করেছি বা যে ভালো কিছু করেছি সবকিছুই আমরা মিলে প্রিপারেশন নিয়েছি যে আমাদের ফাইনালে যে আমরা ভালো কিছু করব। রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথম দেখায় বাংলাদেশের সাথে হার, তবে ফাইনালের মঞ্চে আর ভুল করতে চায় না তারা। ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ী চোখ অধিনায়ক সুমাতি কুমারীর। আমরা ফাইনালে উঠতে পেরে খুশি। এবার আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ট্রফি জিততে চাই। ভারত কঠিন দল হলেও তাদের হারানো কঠিন নয় বলেই মনে করে বাংলাদেশ। তাই মাঠে হাজির হয়ে
উৎসাহ দিতে দর্শকদের অনুরোধ করেছেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। দর্শকরা যদি মাঠে আসে, তাদেরকে যদি উৎসাহিত করে, তাহলে কিন্তু আমাদের মেয়েরা আরো উৎসাহ পাবে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। ইমা ব্যাডমিন্টন প্রতিযোগিতা বাংলা ভিশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি। শহীদ তাইজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে আরটিভির কাজল ও মইনুল জুটি বাংলা ভিশনের রাহাত ও সজল জুটিকে হারিয়ে শিরোপা জেতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন। কফি ব্র্যান্ড কফি হাউসের সৌজন্যে এই প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি টেলিভিশনের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মীদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। বায়ান্নর ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৭০-এর সাধারণ নির্বাচন এবং সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণ আন্দোলনের সাথে জড়িত মধুর ক্যান্টিনের নাম। বিচক্ষণ সিদ্ধান্ত আর যোগ্য নেতৃত্ব আসে এই মধুর ক্যান্টিন থেকে। ২৫শে মার্চের কাল রাতে এই ক্যান্টিনের স্বত্বাধিকারী মধুসূদন দেকে হত্যা করে পাকিস্তানি সেনারা। ৭১-এর স্মৃতি বিজড়িত মধুর ক্যান্টিন নিয়ে মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিজিৎ হত্যায় দণ্ডিত জিয়া বাংলাদেশে নেই, যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার নজির নেই বলছেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই। রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আওয়ামী লীগের আহ্বান, চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত বললেন ফখরুল। ইংরেজি নববর্ষে বাইরে উৎসব নয়, ওমিক্রন ঠেকাতে সবাইকে বুস্টার ডোজ, অ্যাপস হালনাগাদের কাজ চলছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিমুখী নীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।